পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানো রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। সীমান্ত সুরক্ষায় বিজিবির উন্নয়নে কাজ করছে সরকার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ। এবং ভাষান্তরের সুযোগ সুবিধা পেয়ে খুশি আশ্রিত রোহিঙ্গারা, চান স্বজনরাও আসুক টেকনাফ উখিয়া থেকে। অনেকেই করেছেন নিবন্ধন। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানো রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। নিজস্ব ইয়ার্ডে এর মধ্যে শতভাগ শেষ হয়েছে রেল স্ল্যাব নির্মাণের কাজ। 90 ভাগের বেশি শেষ রোড স্ল্যাব। নদী ভাঙনে বেশ কিছু স্ল্যাব তলিয়ে যাওয়ায় লুক্সেমবার্গ থেকে সেগুলো দেশে আসবে আগামী মাসে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এইসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযজ্ঞ। যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া। বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা। পরবর্তীতে সেখানে দেয়া হয় কংকর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ, আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ শতভাগ শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্ট্রিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে। যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করব। জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই ইয়ার্ডে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিংয়ের টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলার নির্মাণ ও স্প্যান বসানো। এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে এই স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলেও বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে আধুনিক যুগে সীমান্ত সুরক্ষার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশকে। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে গতকাল চট্টগ্রামে সাতকানিয়ায় বিজিবির 95তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিজিবিকে নিষ্ঠা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত অপরাধ দমন করতে হবে। 223 বছরের পুরনো দেশের সবচেয়ে প্রাচীন বাহিনী বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ। ইতিহাসের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন ত্রিমাত্রিক সক্ষমতা নিয়ে কাজ করছে সীমান্তের ফার্স্ট লাইন সিকিউরিটি হিসেবে। শনিবার সকালে বিজিবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত 95তম ব্যাচের 2524 জওয়ানদের প্রশিক্ষণ সমাপনীতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ভিডিও কনফারেন্সে তাকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবি। আমাদের বজ্র কঠিন শপথ। বাহিনীর রীতি অনুযায়ী শপথ নেন 200 নারী সহ নবীন সদস্য। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে পরিকল্পিতভাবেই এই বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার। আধুনিক সার্ভিলেন্স ইকুইপমেন্ট স্থাপন করা, এটিভি এবং অত্যাধুনিক এপিসি ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান, সেগুলো আমরা করে বর্ডার গার্ডকে একটা উন্নত মানের করে দিচ্ছি। আমরা বিজিবিকে এখন একটা ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছি। আধুনিক যুগের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান।
জলে, স্থলে, আকাশপথে সব জায়গায় বিজিবির এখন একটা বিচরণ আছে, তৈরি করছে। বর্ডার গার্ডও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশে বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। সদ্য সম্পৃক্ত সদস্যদের বাহিনীর শৃঙ্খলা বজায় রেখে সততা নিষ্ঠার সাথে দেশ সেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, এই মন্তব্যে বুকে লালন করে বিজিবিতে সৈনিক জীবনের শুভ সূচনা হলো 2524 জনের। নবীন সৈনিকদের কুচকাওয়াজের খবর জানাচ্ছেন আতিকুর রহমান তমা। অতন্ত্র প্রহরী খ্যাত এই বাহিনীতে আজ যারা যুক্ত হলেন তারাও বীরত্বের সঙ্গে বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন, এমনটাই চান বিজিবির মহাপরিচালক। দেশব্যাপী স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিতে এই বাহিনীর উপরই আস্থা রেখেছিলেন জাতির পিতা। আমাদের বাহিনীর 12,000 সদস্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, যার মধ্যে 817 জন শাহাদত বরণ করেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্ত এবং সার্বভৌমত্ব রক্ষায় এখন নারীরাও সমান তালে অবদান রাখছেন। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালনের সাথে সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায় মহান দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি আজকে নারীরাও সমান ভূমিকা রাখছেন। পরে অস্ত্র চালনায় পারদর্শিতা দেখানো হাসিনা আক্তার বিথিকে এবং প্রথম স্থান অধিকার করায় খোকন মোল্লাকে ক্রেজ দেওয়া হয়। শেষে প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় সালাম জানিয়ে শেষ হয় কুচকাওয়াজ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন, পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তিনি জানেন। গতকাল জাতীয় 3 নেতার কবরে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। সারা বিশ্বে এ ভাস্কর্য আছে, সেখানে ভাস্কর্য যদি ইসলাম বিরোধী না হয়, বাংলাদেশে কেন হবে? এটা অযুক্তি। আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী, তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমরা সরাসরি কারোর সাথে কোনো সংঘাতে যাব না। লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ভাস্কর্যকে ইস্যু করে আন্দোলনের পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতি জনকের ভাস্কর্য উচ্ছেদের হুমকির প্রতিবাদে রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গৌরবে ৭১ আয়োজিত সমাবেশে মন্ত্রী একথা বলেন। শেখ হাসিনাকে হত্যার যে পরিকল্পনা করেছিল হাওয়া ভবনে বসে, তার যে মূল নায়ক তারেক জিয়া লন্ডনে বসে আজকে এই বাবুনগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদত দিচ্ছে। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তদন্ত করে আইনের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি AKM নাহিদুল ইসলাম। শীঘ্রই তাদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। গতকাল রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার স্থান পরিদর্শন করে তিনি একথা বলেন। এখানেও আমরা কিছু সাক্ষ্য প্রমাণ স্থানীয়ভাবে এই ভাস্কর্যের আশপাশ থেকে আমরা পজিটিভ সাক্ষ্য প্রমাণ কিছু পাইছি। আপনাদেরকে আমরা অচিরেই আশা করি একটা ভালো সংবাদ জানাতে পারব। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 35 জন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,807 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 1,888 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 13,540 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,49,951 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,888 জন। এ নিয়ে দেশের মোট শনাক্তের সংখ্যা 4,75,879 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,807 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,457 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,93,408 জন। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরু করল রাশিয়া। এদিকে মঙ্গলবার থেকেই করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করছে যুক্তরাজ্য। তবে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বৃদ্ধাশ্রমে এই কার্যক্রম শুরু হতে আরও 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্রিটেন। যে কোনো মুহূর্তে ভ্যাকসিন অনুমোদন হতে পারে যুক্তরাষ্ট্রেও। প্রস্তুত ফাইজারের প্রথম চালানের জন্য।
শনিবার থেকে রাশিয়ার মস্কোর 70টি স্বাস্থ্যকেন্দ্রে নিজেদের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়। শুরুতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ও বয়স্কদের এই টিকা দেয়া হচ্ছে। তবে এর পাশাপাশি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। স্পুটনিক 5 এর চূড়ান্ত ট্রায়ালে 98% বেশি সফলতা পাওয়ার দাবি করেছে রাশিয়া। যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে এখন চলছে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ। তবে ভ্যাকসিন নিয়ে শুরুতেই চ্যালেঞ্জের মুখে ব্রিটেন। বৃদ্ধাশ্রম ও সেখানে থাকা সেবকদের সবার আগে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও আপাতত তা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে গেলেও বৃদ্ধাশ্রমগুলোতে টিকা পৌঁছাতে আরও 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে প্যাকেট খোলার 12 ঘন্টার মধ্যেই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহার করতে হবে। হিমাঙ্কের 70 ডিগ্রি নিচে তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার যুক্তরাষ্ট্রের হলেও সেখানে এখনও তাদের ভ্যাকসিনের অনুমোদন মেলেনি। তবে খুব শিগগিরই এই অনুমোদন মিলবে বলে জানিয়েছেন খোদ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা। ওমর ইনান, সময় সংবাদ। সর্বোচ্চ 20 মিনিটেই মিলবে করোনা টেস্টের রিপোর্ট। দ্রুত শনাক্ত হবে আক্রান্ত রোগী। এ লক্ষ্য নিয়ে দেশে শনিবার শুরু হলো অ্যান্টিজেন টেস্ট। কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সারা দেশে অ্যান্টিজেন টেস্ট করা হবে। দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের। সিলেট, যশোর, পটুয়াখালী ও গাইবান্ধা সহ 10 জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিকেই করা হবে এই টেস্ট, যে পরীক্ষার সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই পাওয়া যাবে কোভিডের ফলাফল। 7 দিনের মধ্যে যারা হয়তো 3 দিন আছে, 3 দিন যাবত তাদের সিমটম আছে করোনার মতো, সেই সমস্ত রোগীদেরই শুধু পরীক্ষা করা হবে। 15 থেকে 30 মিনিটের মধ্যেই পাবো। সাথে সাথে যদি পজিটিভ হয় সেই পেশেন্টকে আমরা তাৎক্ষণিকভাবে আইসোলেশনের কথা বলবো। এটা সকলের জন্য প্রযোজ্য নয়, রোগীর সাইন সিমটম অনুযায়ী এটা পরীক্ষা করা হবে। ভার্চুয়াল এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড পজিটিভ রোগী শনাক্তকরণ সহজ করতেই অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। অ্যান্টিজেন টেস্ট শুরু করছি ওই সমস্ত জেলায় যেখানে এখনো পিসিআর ল্যাব নাই। এর মাধ্যমে ওই জেলার লোকদের টেস্টের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেল। ভ্যাকসিন আশা করি যখনই বাজারে চলে আসবে, WHO অনুমোদন পেয়ে যাবে, আমরাও পেয়ে যাব। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বিশেষ এক কিটের মাধ্যমে কোভিড-19 পরীক্ষা করার পদ্ধতি অ্যান্টিজেন টেস্ট। যে স্থানে করোনা শনাক্তের পিসিআর ল্যাব নেই, সেখানে মূলত এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত হবে কোভিড পজিটিভ রোগী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কার্যকর হলো বিদেশ ফেরত সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালেও জরুরি ভিত্তিতে সনদ পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। গুনতে হচ্ছে বাড়তি বিমান ভাড়াও। প্রজ্ঞাপন জারির পর প্রথম দিনই সার্টিফিকেট না থাকায় 2 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আগে করোনা সনদ বাধ্যতামূলক না থাকায় তথ্য গোপন করে করোনা পজিটিভ হয়ে অনেকেই দেশে ফিরেছেন। সার্টিফিকেট ছাড়া শুধু নভেম্বর মাসেই দেশে এসেছেন প্রায় 4000 যাত্রী। এই পরিস্থিতিতে বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে এবার কঠোর অবস্থানে সরকার। সব যাত্রীর জন্য 72 ঘন্টা আগের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। যাত্রীরা এই উদ্যোগে স্বাগত জানালেও স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও করোনা সনদ পরীক্ষায় দীর্ঘ সময় নেয় অসন্তোষ প্রকাশ করেন। সনদ হাতে পাওয়ার পর টিকিট কাটতে হওয়ায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। এত যাত্রী কিভাবে কন্ট্রোল করতে পারছে, কোথায় স্লো হচ্ছে, কিন্তু অনেকক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল উপরে। থার্মাল ডিটেক্টর, ওটাতে যখন মানুষ যাচ্ছে তখন ওইখানে চেক করার মতো কেউই ছিল না। আমাদেরকে করোনা টেস্ট করতে হচ্ছে, করে টিকিট কনফার্ম করতে হচ্ছে, যার কারণে আমাদের টিকিটের কস্ট দেখা যাচ্ছে 400-500, কখনো সময় 1000-এরও বেশি পড়ে যাচ্ছে আর কি। কোনো এয়ারলাইন্স করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী আনলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিমানবন্দরের পরিচালক। তাদেরকে পরিষ্কার করে ব্যাখ্যা করেছি যে আপনারা এই নিয়মের মধ্যে চলবেন, এর বাইরে কোনো প্যাসেঞ্জার নিয়ে আসবেন না। যদি তারা নিয়ে আসে এই সার্কুলার ভায়োলেশন হিসেবে সাব্যস্ত হবে এবং সিভিল এভিয়েশন অথরিটি পর্যাপ্ত যথাযথ ব্যবস্থা নেবে। বর্তমানে প্রতিদিন দেশে ফিরছেন প্রায় 4000 যাত্রী। জুলাইয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর করোনা পজিটিভ যাত্রী এসেছেন 35 জন। সনদ না থাকায় 21শে জানুয়ারি থেকে এ পর্যন্ত 19,318 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে।
চিনিকল বন্ধ হওয়ায় বকেয়া পাওনার উৎপাদিত আখ নিয়ে ঘোর অনিশ্চয়তায় তৃণমূলে। শ্রমিকরা চাকরি হারাবে না, আশ্বাস চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন। আনন্দের মধ্যেই ভাসানচরে কাটল রোহিঙ্গাদের প্রথম দিন। সরকারের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে পরিবারগুলোকে। অনেকে আবার টেকনাফ উখিয়ায় থাকা স্বজনদের খবর নেওয়ার পাশাপাশি জানিয়েছে নিজেদের ভালো থাকার কথা। শাখার টিপুর ক্যামেরায় রোহিঙ্গাদের প্রথম দিনের খবর জানাচ্ছেন কমল দে। সত্যিকার অর্থে প্রত্যাশার চেয়ে ভালো দিন কাটিয়েছে ভাসানচরে আসা ১৬৪২ রোহিঙ্গা। সকালে শুরু হয়েছে সরকারের দেওয়া নাস্তা দিয়ে। এরপর স্থানীয় প্রকল্প পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এসে এসব রোহিঙ্গার সাথে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন তাদের, এবং তারা বলেছেন তারা এখানে ভালো আছেন। আরা বিনা গায়ে আরা আসলে তো ভালো লাগে রে, আরা জায়গাতে আসি আরা তো খুশি লাগে। ভাত দিয়ে, নাস্তা দিয়ে, আপেল দিয়ে, যখন কিছু ভালো লাগে। আর তো রাইতে আলোতে আর মানে বেশি হেল্প করে বাংলাদেশ সরকারের কেঙ্গুরিয়ার আর মানে শুকরিয়া আদায় করছুম। আরা আসি বেশি সুন্দর করে রাইনে আর বালা করে দিয়ে সুন্দর করে নাস্তা উস্তা হাবাইয়ে হোয়াইন সাইন ধরে বেশি হেফাজত করছে। এক্ষেত্রে রোহিঙ্গারা বলছেন তারা গত সন্ধ্যায় এখানে আসার পরে নিজ নিজ আবাসস্থল বুঝে নিয়েছেন। এরপর তারা পরিবার পরিজনদের নিয়ে তারা কক্ষ বরাদ্দ নিয়েছেন। এখানে কেটেছে তাদের প্রথম রাত। এরপর সকালের নাস্তা খেয়ে তাদের দিন শুরু হয়েছে। এক্ষেত্রে তারা উখিয়ার কুতুপালং এবং টেকনাফে থাকা পরিবারের পরিজনদের সাথেও কথা বলেছেন, তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে তারা বলছেন ভাসানচরের আশ্রয় কেন্দ্রে তারা ভালো রয়েছেন এবং সব প্রণোদিত হয়ে তারা এখানে আসছেন। হানা দিয়ে আল্লাহ দিলে বেশি দিয়ে হানা সিফতো দিয়ে ডিসেম্বারও দিয়ে নাস্তাও দিয়ে গ্রহণদারে সাউলিও। বিশেষ করে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ভাসানচরে আনার পর থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সত্য জুড়ে দিয়েছিল, কিন্তু এই ১৬৪২ রোহিঙ্গা সে সত্যে না গিয়ে তারা সব প্রণোদিত হয়ে সরকারের সাথে এই ভাসানচরে চলে আসে। এক্ষেত্রে নৌ এবং সেনাবাহিনীর ৭টি জাহাজে করে গতকালই তাদের এই ভাসানচরে নিয়ে আসা হয়েছিল, দেওয়া হয়েছিল প্রয়োজনীয় উপকরণ। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। ভাসানচরে আশ্রয় পাওয়া রোহিঙ্গারাই এখন ভিডিও কলে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে টেকনাফ উখিয়ায় রোহিঙ্গাদের আসার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে আরও কিছু পরিবার ভাসানচরে যাওয়ার আগ্রহ দেখিয়ে শরণার্থী বিষয়ক কমিশনে নাম নিবন্ধন করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাদের নিয়ে আসা হবে। নোয়াখালী ভাসানচর থেকে কমলদের আরেকটি রিপোর্ট। কোনো সমস্যা না, রাখা খানা পিনার কোনো কিছু সমস্যা নাই, পানিরও সমস্যা নাই, ল্যাট্রিন গোসলখানা ইনো সুন্দর। রোহিঙ্গা যুবক নুরুল আমিন মোবাইলের ভিডিও কলে কথা বলছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পে থাকা স্বজনদের সাথে। মূলত ভাসানচরের নতুন আশ্রয় কেন্দ্রে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে বাকি স্বজনদেরও চলে আসার আহ্বান তার। শুধু নুরুল আমিন নয়, ভাসানচরে আসা অধিকাংশ রোহিঙ্গা পরিবারের সময় কাটছে টেকনাফ উখিয়ার স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলে। জায়গায় আন ডেকে জায়গা আর না দেখি, আর যে তারা রোহিঙ্গা ভাই কোথাও কেমত আছে তারা যাতে যাতে ভালো লাগে তারা এখান থেকে চলে আসে। পানি উড়িব তো পানি এখন সাইকেল দূর দেখি আর সাইকেল আড়াল বহুত বেশ কম। ইতিমধ্যে ভাসানচরে আসা রোহিঙ্গা পরিবারগুলো নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে। বাসার সামনে খোলা জায়গায় খেলতে শুরু করেছে রোহিঙ্গা শিশুরা। তবে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি তাদের। বিল্ডিং দেখি, ব্যাকিং দেখি, মানুষও দেখি, কুড়া হাঁস দেখি, ভালো লাগে। আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষা সহ অন্যান্য মন্ত্রণালয় রোহিঙ্গাদের উন্নয়নে ভাসানচরে কাজ শুরু করবে বলে জানালেন ভাসানচরের প্রকল্প পরিচালক। ট্রিপলআরসি এবং এনজিওদের মাধ্যমে আমাদের যে খাদ্য পরিবেশন, থাকা খাওয়ার ব্যবস্থা ওরা কক্সবাজার থেকেও অনেকাংশে ভালো থাকবে। নোয়াখালীর ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা আবাসনের ব্যবস্থা করা হলো। প্রথম বহরে ১৬৪২ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর সহযোগিতায় শুক্রবার ভাসানচরে নিয়ে আসা হয়। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে আসার যে অনিশ্চয়তা ছিল এখন তা কেটে গেছে। ইতিমধ্যে ১৬৪২ জন রোহিঙ্গার আবাসস্থল হয়েছে এই ভাসানচরে। গত দুদিনেই তারা আত্মস্থ করে নিয়েছে নতুন আশ্রয়স্থলে, এবং এখানে থাকা রোহিঙ্গারা মনে করছেন পর্যায়ক্রমে তাদের যেসব পরিবার পরিজন উখিয়া কিংবা টেকনাফে রয়েছে তারাও এই ভাসানচরে ফিরে আসবে। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ।
এদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোই টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। গতকাল দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে পাঠানোর উদ্যোগ পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে রয়েছে। এটা খুবই কঠিন একটা পরিস্থিতি। তাদের ভাষাঞ্চলে পাঠানোর পুরো প্রক্রিয়া আমরা মনিটর করছি। তবে মনে রাখতে হবে, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হলো তাদের মিয়ানমারে ফেরত পাঠানো, এবং এই সমস্যার সুষ্ঠু সমাধান টানতে মিয়ানমারকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ভোরের সময় আরও থাকছে। সপ্তাহের শুরুতেই নাটোরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলো কেজিতে 10 থেকে 15 টাকা। লোকসানের দাবি কৃষকের। ভুটানের সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ এ অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও ভুটানের পক্ষে দেশটির অর্থনীতি সম্পর্কিত মন্ত্রী চুক্তি সই করবেন। গতকাল সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, পিটিএ চুক্তির ফলে রাজস্ব আয় কমলেও দীর্ঘমেয়াদে দুই দেশের বাণিজ্য পরিধি বাড়বে। এই চুক্তির ফলে বাংলাদেশ 100টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আগামী জুনের মধ্যে আরও কয়েকটি দেশের সঙ্গে পিটিএ বা এফটিএ চুক্তি করতে চায় সরকার। ভুটান বাংলাদেশের মধ্যে $57 বিলিয়ন বাণিজ্যের মধ্যে বাংলাদেশ রপ্তানি করে $7.5 বিলিয়ন পণ্য। 100টা পণ্য ভুটান ও বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে। চুক্তিতে প্রাথমিকভাবে পণ্যের সংখ্যা কম হলে পরেও পরবর্তীতে আমাদের আলোচনার স্কোপ রয়েছে, সেই আলোচনার মাধ্যমে আরও সংখ্যা বাড়তে পারে। এই দ্বিপাক্ষিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের ফলে আমরা লাভবান হব, এবং সুদূর বিবেচনা করলে আমরা আমাদের দুই দেশই লাভবান হবে। মিল চললে 70 কোটি আর না চললে লোকসান 20 কোটি টাকা। এমনই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পূর্ব ঘোষণা ছাড়াই 6 চিনি কলে আখ মারাই বন্ধ করল সরকার। এতে বকেয়া পাওনা আর উৎপাদিত আখ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৃণমূলে। অর্থনীতিবিদরা মনে করছেন, চিনি শিল্প নিয়ে সরকারের ভুল কৌশলে খেসারত দিচ্ছেন শ্রমিক আর আখ চাষিরা। যদিও চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে সব আখ মারাইয়ের ব্যবস্থা করবে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট। বছরের পর বছর ধারাবাহিক লোকসানের চক্রে ঘুরপাক খাচ্ছে সরকার নিয়ন্ত্রিত চিনি কলগুলো। উত্তরণে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। এইসব দুরবস্থার কথা স্বীকার করে এখন চিনিকলগুলোর আধুনিকায়নের কথা বলছে শিল্প মন্ত্রণালয়। একটা সুগার মিলের বয়স হয়েছে মেশিনপত্রের 70 বছর 60 বছর। তাদেরকে কাজ না থাকলে ওভারটাইম দিতে হয়। 9 মাস বন্ধ না রেখে 12 মাস যাতে এটা চালু করা যায়, সেই জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা। যদি এই চিনিকলটাই বন্ধ হয়ে যায়, আখেরগুলো আমরা কি করব? এই আখের কি হবে, কি পরিণতি হবে, এখন আমরা এই আখটা নিয়ে খুবই বিভ্রান্তির ভিতর আছি। তবে কোনো শ্রমিক চাকুরি হারাবেন না এমন নিশ্চয়তা দিয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, চালু মিলগুলোতেই মাড়াই হবে সব আখ। আখের এরিয়া কমে গেছে, অল্প দিন মারাই হয়। এই জন্য 6টা চিনি কলে চালাইলে দেখা যায় 70 কোটি লাগে, না চালাইলে 20 কোটি টাকা লাগে। তবুও কৃষকের স্বার্থে আখ চাষ চালাতো। এই 6টা চিনি কল বন্ধ করে পার্শ্ববর্তী যে চিনি কল আছে, সেই চিনি কলে তাদের আখগুলো যাবে। এই অবস্থায় সামনে আসা সংকট সামলে চিনি কলগুলো নিয়ে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু ঠিকই ব্যবসা করছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো কেন ব্যবসা করছে না? এখন সেটা পুরোপুরি বন্ধ না করে সেটাকে কোনোভাবে সংস্কার করে লাভজনক করা যায় কিনা, অনেক চিন্তাভাবনা করে কাজগুলো করা উচিত। এখন পর্যন্ত চিনিকলগুলোর কাছে ব্যাংক ঋণ ও শ্রমিক কর্মচারীদের পাওনা 8,000 কোটি টাকা। এছাড়াও শুধু আখ চাষিরাই পাবেন 10 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি টাকা ঋণ নিলেও চিনিকল আধুনিকায়নে নজর দেয়নি কর্পোরেশন। গাছের চারা থেকে গাড়ি ও যন্ত্রপাতি সবই কেনা হয় কর্পোরেশনের সদর দপ্তর থেকে। এমনকি কেনাকাটার হিসাব নিকাশ পর্যন্ত নেই চিনিকলের কর্তাদের কাছে। গাইবান্ধার একমাত্র এই ভারী শিল্পের লোকসানের জন্য চিনিকল ও কর্পোরেশনের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন শ্রমিক নেতারা। তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হয়নি। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর।
কেনার পর চালু না হলেও মাটির সাথে মিশে যাবার দশা ভ্রাম্যমাণ ওয়ার্কশপটির। কর্তৃপক্ষের অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে সিড প্লান্টের মতো মূল্যবান অনেক যন্ত্রপাতি ও যানবাহন। ব্যবস্থাপনা পরিচালকের একটি গাড়ি থাকার পরও শত শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আরেকটি বিলাসবহুল গাড়ি কেনে রংপুর চিনিকল। প্রতিষ্ঠানটির ধারাবাহিক লোকসানের জন্য কর্তৃপক্ষের এমন নানা অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতিকে দুষছেন শ্রমিক নেতারা। বিশ্বব্যাংকের একসময় বিরাট অঙ্কের একটা ঋণ দিয়ে যে অবকাঠামোগুলো তৈরি করছে সম্পূর্ণ পরিত্যক্ত। আমাদের ব্যাংকের ঋণের টাকা দিয়ে সদর দপ্তর থেকে প্রায় 15টি গাড়ি অহেতুক কিনে আজকে তার ঋণ দিতে হচ্ছে। আমরা শ্রমিক কর্মচারীরা কোনো বেতন ভাতা পাচ্ছি না। ভিয়েতনামি গাছ এগুলোতে 1 বছরের মধ্যে ফল ধরবে, কিন্তু গাছগুলোর তো আজকে অস্তিত্ব নাই। লক্ষ লক্ষ টাকা দিয়ে গাছগুলো কেনা হয়েছে। স্বল্প মূল্যের গাছের চারা বেশি দামে কেনার পাশাপাশি পুকুর খনন, এমনকি বিভিন্ন যন্ত্রাংশ কেনার নামে লুটপাটের অভিযোগও আছে। চিনিকলের বেশিরভাগ কেনাকাটা সদর দপ্তর থেকে হয় দাবি করে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল এই কর্মকর্তা বলছেন তাদের কাছে কোনো নথিপত্র পর্যন্ত নেই। মন্ত্রণালয়ের মাধ্যমে সদর দপ্তর 10টি সুগার মিলের জন্য 10টি গাড়ি ক্রয় করেছে। যে খামারের 26টি পুকুর সংস্কার করছে, সেখানে হয়তো যে প্রক্রিয়া নিয়েছিল সেই প্রক্রিয়াটিও সুসম্পন্ন হয়নি। শ্রমিক নেতাদের অভিযোগ, চিনিকলের যন্ত্রপাতি আধুনিকায়ন না করে ঋণের টাকায় নির্মিত ইক্ষু সম্প্রসারণ কার্যালয়ের মতো অপ্রয়োজনীয় ভবন নির্মাণের পাশাপাশি নানাভাবে অপচয় করা হয় কোটি কোটি টাকা। এজন্য তদারকির অভাবকে দুষছেন এলাকার সংসদ সদস্য। তবে কর্তৃপক্ষের দাবি কোনো অনিয়ম হয়নি। তদারকি করে যারা যাদের দায়িত্ব, তারা সেই তদারকি ঠিকভাবে করছে না, তারা অবহেলা করছে এবং এই অবহেলার কারণেই সুগার মিলগুলোর এই করুণ দুর্দশা। যদি দুর্নীতি কে করে থাকে, কোনো ডিফেকশন হয়, সব অডিট রিপোর্টে এগুলি ধরা পড়ে যায়। এগুলি অ্যাকশনও আছে, কিছু লোকানো নাই এখানে। এ যাবৎ ভ্যাট ট্যাক্স ও বিশ্ব ব্যাংকের সুদসহ 500 কোটিরও বেশি টাকা পরিশোধের পরও প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসান 474 কোটি টাকা। 2004 সালে জোট সরকারের আমলে বন্ধ হলে আন্দোলনের মুখে চালু হলেও এবার আকমারাই স্থগিত রেখেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। শুরুতে নাটোরের হাটগুলোতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমে গেছে। কৃষকের দাবি, প্রতি কেজি পেঁয়াজে 50 টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে 30 থেকে 38 টাকায়। আর ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে। সপ্তাহের শুরুতেই নাটোর সদর উপজেলার কদমতলী হাটে পেঁয়াজের দাম ভালো থাকলেও পাইকারি ক্রেতা ছিল কম। মাত্র 2 দিনের ব্যবধানে 45 থেকে 50 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন 30 থেকে 38 টাকায়। কৃষকদের দাবি, গত মার্চে এই চারা জাতের পেঁয়াজ ঘরে তোলার পর সংরক্ষণ করতে গিয়ে প্রতি মনে কমেছে 10 থেকে 12 কেজি। এছাড়া চারা নতুন পেঁয়াজ ঘরে আসা পর্যন্ত প্রতি কেজিতে খরচ প্রায় 30 টাকা। এতে কেজিতে খরচ হয়েছে 45 থেকে 50 টাকা। কৃষকদের অভিযোগ, পাইকারি বাজারে কম দামে কিনলেও খুচরা বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমাদের পেঁয়াজ নেমেছে 36 টাকা কেজি, বাজারে তো খুচরা বেচা হচ্ছে 50 টাকা কেজি। এভাবে যদি বাজার চলতে থাকে তাহলে কৃষকের উৎপাদন করে লস হবে। এরকম লস হলে কৃষক আর পেঁয়াজের চাষ করতে আগ্রহী হবে না। আর ব্যবসায়ীরা বলছেন আমদানিকারকরা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। অনেক মোকামে নতুন পেঁয়াজ নেমে গেছে, ওই নতুন পেঁয়াজের দাম কম। আগে যেমন আসতো পাইকাররা দূরের লোকজন, এখন না আসার কারণে বাজারটা একটু মন্দা এবং কৃষক একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর জেলায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার 84,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। দলের সিদ্ধান্তের বাইরে ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের স্থান আওয়ামী লীগে হবে না বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সবাই আসছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি দলটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলের সিদ্ধান্তের বাইরে মেয়র প্রার্থী না হওয়ার শপথ নেন 17 জন মনোনয়ন প্রত্যাশী। আমাদের সুপারিশে আপনাদের মতামতের প্রতিফলন হবে। চেহারা দেখে, অর্থবিত্ত দেখে, শক্তি দেখে আমাদের সুপারিশ হবে। যে প্রার্থী শেখ হাসিনা নির্ধারণ করে দিলেন তার বাইরে আপনারা
কোনো ইস্যুতেই বঙ্গবন্ধুর প্রতি অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রেস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মুজিববর্ষে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা হচ্ছে বলে অভিযোগ করেন মন্ত্রী। আমরা কোনোভাবেই কোনো ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না, সহ্য করতে পারি না। একটি অসৎ উদ্দেশ্য নিয়ে আজকে নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হচ্ছে। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাটোরের হাটগুলোতে মোটা ধানের দাম অপরিবর্তিত রয়েছে, চিকন জাতের ধান দাম বেড়েছে। এই মুহূর্তে উপজেলার তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন। কাজল, নাটোরের হাটগুলোতে আবারও মোটামুটিভাবে ধানের দাম কিছুটা হলে বাড়া শুরু করছে। সপ্তাহের শুরুতে নাটোর সদর উপজেলার যে তেবাড়িয়া হাট, গত হাটের থেকে প্রায় এখানে বলতে পারি আজকে 80 থেকে 100 টাকার মধ্যে সেই ধানের দামগুলো বেড়েছে। ধানের দাম বাড়লেও আগে কিন্তু চালের দাম বেশ কিছু বাড়ানো হয়েছিল। প্রতি কেজি চালে প্রায় 1.5 থেকে 2 টাকা পর্যন্ত বৃদ্ধির পরে আজ সপ্তাহের প্রথম দিনে ধানের দাম কিছুটা বেড়েছে। কিছুটা বাড়লে কৃষকদের যেটুকু দেখছি আমরা গত হাটের থেকে 1 থেকে 150 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আজ কিছুটা খুশি রয়েছেন কৃষকরা। খুশি রয়েছেন, তাদের কথাবার্তাগুলো আমরা দেখছি, দেখে মানে তারা আজকে যেটুকু কথা বলে দেখতে পেরেছি তারা অন্তত মোটামুটি খুব খুশি হয়েছেন যে প্রথম দিন সপ্তাহের প্রথম দিকেই তারা ধানের দাম বৃদ্ধি পেয়েছেন। বিশেষ করে নাটোরের তেবাড়িয়ায় হাটে স্বর্ণা, সম্পা যে জাতীয় ধানগুলো আসে সেই ধানগুলো কিন্তু প্রায় গত হাটে যে ছিল 1000 থেকে 50 টাকা, সেটা 1200 টাকা বা তার কিছু উপরে যে বিষয়গুলো ছিল সেটি কিন্তু এখন সেই বিষয়টি দিয়েই কৃষকরা এখন মোটামুটি খুশি রয়েছেন। তবে আমি যেটুকু কৃষকদের এবং ব্যবসায়ীদের সাথে যেটা কথা বলেছি, তাদের যেটি কৃষকের যে দাবিটা তারা বলছেন যে বাজার যে মনিটর করার দরকার, মনিটরের বিষয়টি সরকারের আসলে নজরদারি প্রয়োজন। স্থানীয় কৃষকরা কখনোই এই বাজার মনিটরের বিষয় বা বাজার যে মার্কেটিং একটা অফিসার রয়েছেন তারা বিষয়টি কখনোই জানেন না বা কখনোই হাট বাজারে তাদেরকে কখনো দেখেননি। কৃষকরা তাদের উৎপাদিত ফসল যে ন্যায্য মূল্য থেকে বারবার বঞ্চিত হন বা তারা ন্যায্য মূল্য পান না, সেই বিষয়টা নজরদারি দিয়ে কখনো তারা বাজার মনিটর তাদের দেখা হয়নি। বিশেষ করে আপনার মজুতদার যারা থাকেন, যারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছেন, তাদের উৎপাদিত ফসল কিন্তু এই মজুতদারের কারণে তাদের কাছে চলে যায়। এই মজুতদারের বিষয়ে কখনো নজরদারি বা মনিটর বা অভিযান কিন্তু এই নাটোরে চলেনি। উৎপাদিত আপনি জানেন যে বোরো আমন মৌসুমটা এমনিতেই উৎপাদন কিন্তু এখানে কম হয়। প্রতি রোপা আমনের থেকে প্রতি বিঘা প্রতি 12 থেকে 14 মন পর্যন্ত ফলন কম পেয়ে থাকেন। এই কারণে বোরো মৌসুমের ফসল কিন্তু তারা বরাবর দামটা বেশি পড়ে থাকে। এই বেশি থাকার কারণে দাম বেশি পড়ার কারণে তারা আসলে চান যে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়া। সেই ন্যায্য মূল্য নিশ্চিত হয়, এই দামটিকে আসলে থাকবে না সিন্ডিকেটের মধ্যে পড়বে কিনা, আবার কমিয়ে দিয়ে তারা নিজেদের মধ্যে আওতা আনবে কিনা মজুতদাররা। এই ছিল আমার কাছে নাটোরের তেবাড়িয়া হাট থেকে ধানের বাজারের সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে ধান বেচাকেনার খবর জানাচ্ছেন সহকর্মী আল মামুন। ব্যতিক্রমী নৌরেলির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। গতকাল সকালে ফ্রেন্ডশিপ সংগঠনের আয়োজনে ফুলছড়ি উপজেলার বালাশী ঘাটে বেলুন উড়িয়ে এই রেলির উদ্বোধন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইদ্রিস আলী। পরে ব্রহ্মপুত্র নদে বর্ণাঢ্য নৌ রেলির শুরু হয়। এ সময় নদের বিভিন্ন চ্যানেলে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে নৌকায় করে আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিয়োগবিধি সংশোধন ও বেতন বাড়ানোর দাবিতে যশোরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্যকর্মীরা।
গতকাল দুপুরে সদর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের সভাপতি নূর ইসলাম মিন্টুর নেতৃত্বে অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন 1998 সালের 6 ডিসেম্বর সরকার স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল বেতন স্কেলের ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। শিগগিরই স্বাস্থ্যকর্মীদের 11, 12, 13তম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান আন্দোলনকারীরা। সিলেটের শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। গতকাল সকাল থেকে এই প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু হয়। করোনা ইউনিটের জন্য দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের এ ব্যবস্থা করা হয়। এতদিন হাসপাতালটির করোনা ডিটেকটিভ ইউনিট কোভিড-19 সংক্রান্ত রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হতো। এতে নানা সমস্যায় পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর দাবি উঠে আসছিল দীর্ঘদিন ধরে। শহীদ শামসুদ্দিন আহমেদ করোনা ডেডিকেটেড হাসপাতালে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ছিল না। আমরা এতদিন ম্যানিফোল্ড দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীদেরকে অক্সিজেন সরবরাহ করতাম। এখন থেকে আমাদের সেই ব্যাগ আর পেতে হবে না, কারণ আমাদের এখানে 10,000 লিটারের একটা লিকুইড অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের RT-PCR ল্যাবের মেশিন বিকল হয়ে পড়েছে। এতে করোনার নমুনা পরীক্ষা গত 3 দিন ধরে বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে রোগীদের। আপাতত নমুনা সংগ্রহ করে ঢাকা ও ভোলার PCR ল্যাবে পাঠিয়ে করোনা পরীক্ষা চালু রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। গত বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে 94টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরপর থেকে মেশিনের ত্রুটি দেখা দেয়ায় করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে প্রকৌশলীদের পরামর্শে শনিবার বিকল যন্ত্রপাতি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। হিট ব্লক ইউনিটটা ডিফেক্টিভ হয়েছে, এটা রিপ্লেস করতে হবে, এটা তারা সাজেস্ট করেছেন এবং এই কারণে মেশিনটা আজকে সকালে আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে PCR ল্যাবে পরীক্ষা বন্ধ থাকলেও নমুনা সংগ্রহ চালু রয়েছে। শনিবারও 112টি নমুনা বরিশাল থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা সংগ্রহ যথারীতি আগে যেভাবে চলতো এখনো সেইভাবেই চলতেছে। আমরা গত পরশু এবং গতকালকে 250-এর মতো নমুনা সংগ্রহ করেছি। শের-ই-বাংলা মেডিকেল কলেজে চলতি বছরের 9 এপ্রিল থেকে PCR ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত 46,000-এর বেশি নমুনা পরীক্ষা হয় এই ল্যাবে। বরিশাল জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 4,471 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 4,000, আর এ পর্যন্ত মারা গেছেন 77 জন। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। কিশোরগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবিতে 10ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। গতকাল সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন তারা। কিশোরগঞ্জ সদর ছাড়াও জেলার 12টি উপজেলার স্বাস্থ্যকর্মীরা স্থানীয় কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। ইপিআই সম্প্রসারণ বিভাগের 8 শতাধিক স্বাস্থ্যকর্মী দীর্ঘদিন থেকে বেতন বৈষম্যের কারণে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন তারা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা। গত 26 নভেম্বর থেকে এই কর্মবিরতি পালন করে আসছেন স্বাস্থ্যকর্মীরা। আজকে 25 বছর যাবত আমরা আমাদের বেতন বৈষম্য টেকনিক্যাল পদমর্যাদা দাবি করে আসছি, অথচ আমরা পাচ্ছি না। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা কামনা করি, উনি আমাদের দাবি গতি মেনে নিয়ে আমাদেরকে মাঠে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সুযোগ করে দেয় এই আশা। নওগাঁয় আড়তে দেশীয় মাছের সরবরাহ বাড়ে দাম কমেছে। এই মুহূর্তে জেলার বাইপাস সান্তাহার মাছের আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ কাজল, আপনাকে জানিয়ে রাখি খুব ভোরে কিন্তু এই মাছের আড়তে এখন মাছগুলো আসছে। বিশেষ করে জেলেদের জালে দেশীয় যেসব মাছ, এই মাছগুলা বিল জলাশয় থেকে তারা নিয়ে আসছেন এবং এই মাছের সরবরাহ বাড়ায় এখানে কিন্তু আমরা জমজমাট একটা কারবার লক্ষ্য করছিলাম এবং খুব ভোর থেকে এইসব মাছ এই ভোরে এখানে আনেন এবং এখান থেকে কিন্তু কিনে নিয়ে যান স্থানীয় যেসব আড়ত রয়েছে বিভিন্ন হাটের, সেই হাটে কিন্তু এসব মাছ চলে যাচ্ছে। তবে আমরা যেটা দেখছিলাম গেল 2 সপ্তাহ ধরে কিন্তু মাছের সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু দামের ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি। এর কারণটা কিন্তু তারা বলছেন যে দেশীয় মাছের সরবরাহ
বৃদ্ধি হয়েছে এবং পুকুরে চাষ করা মাছগুলো কিন্তু এখন এখানে বেশি আসছে, কারণ শীতের মৌসুমে কিন্তু পুকুরে চাষ করা মাছ বেশি দিন রাখতে পারে না। এ কারণে মাছগুলো কিন্তু এখন এই আড়তে তারা নিয়ে এসে বিক্রি করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যেসব রুই, কাতল, মৃগেল এবং দেশীয় যেসব গুচি মাছ, শোল মাছ, এই মাছগুলোতে সরবরাহ সবচাইতে বেশি। শিং মাগুর মাছ, তারপরে হচ্ছে রুই, কাতল, প্রতিটা মাছের কিন্তু তুলনামূলক দর এখানে কিছুটা কম বলছেন এখানকার মাছ চাষিরা। গত 1.5 সপ্তাহ ধরে কিন্তু মাছের দর আস্তে আস্তে নামতে থাকে এবং মাছের দরের ক্ষেত্রে মাছ চাষিরা বলছেন যে খাদ্যের দামের কিন্তু দাম অনেকটা চড়া থাকার কারণে তারা কিন্তু মাছের উৎপাদন করে তেমন একটা মুনাফা পাচ্ছেন না। যদি মাছের দর বলি, এখানে বিক্রি হচ্ছে বিশেষ করে দেশীয় যেসব শিং মাগুর, এটা 300 টাকা কেজি, কই মাছ এসবে 100 টাকা 120 টাকা কেজি। অন্যদিকে কিন্তু রুই, কাতল যেসব রয়েছে এই মাছগুলো বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে মাছের সরবরাহ বৃদ্ধির কারণে দরের ক্ষেত্রে কিন্তু একটু এইরকম পরিবর্তন হয়েছে। তবে মাছ চাষিরা বলছেন যে খাদ্যের দামের তুলনায় কিন্তু হঠাৎ মাছের দর কমে যাওয়ার কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং মাছের দর কিন্তু এই প্রথম একেবারে নিম্নমুখী। তারা বলছেন যে 120 টাকা কেজি রুই, কাতল বিক্রি, এটা তাদের জন্য আসলে তেমন ক্ষতির দিকে যাচ্ছেন। এক্ষেত্রে তারা ন্যূনতম একটা বাজার না হলে তারা কিন্তু মাছ চাষের উৎসাহটা হারিয়ে ফেলবেন, এরকম কথা তারা বলছেন। আরেকটা বিষয় হলো, এই জেলায় কিন্তু পুকুর, জলাশয় এবং বিলগুলো থেকে এখন যে হারে মাছ আসছে, নদী থেকে কিন্তু এবছর বেশি মাছ আসছে। কারণটা হলো কিছুদিন আগে কয়েক দফা বন্যা হয়েছিল, এই বন্যার কারণে পুকুর থেকে মাছগুলো ভেসে যায় এবং এই মাছগুলো এখন জেলেদের জালে বেশি আসছে এবং জেলেরা বলছেন যে এবছর কিন্তু তারা বিল, জলাশয়, দেশীয় মাছের ব্যাপক তাদের জালে ধরা পড়ার কারণে তারা কিন্তু অনেকটা খুশি। তবে মাছের যেসব খাবার উপাদান রয়েছে, এই খাবারের দরের ক্ষেত্রে চাষিরা বলছেন যদি কিছুটা কমানো যায় তাহলে কিন্তু এই বাজারের সাথে তাদের একটা সামঞ্জস্য থাকে, না হলে তারা বিভিন্ন এনজিও সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে কিন্তু এই মাছ চাষ করে থাকেন। তারা বলছেন যে এই পর্যায়ে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এবছর কিন্তু তারা আর্থিক ক্ষতির কারণে উৎসাহ হারিয়ে যাবে এবং মাছ চাষের যে আগ্রহ তা থেকে দূরে সরে চলে যাবেন। এই জেলায় কিন্তু প্রায় 78,000 মেট্রিক টন মাছ উৎপাদন করে থাকেন জেলেরা। 22,000 জেলে রয়েছেন যারা সরাসরি নিবন্ধিত মাছ চাষী, তারা মাছ চাষের সাথে জড়িয়ে তাদের যে আর্থসামাজিক পরিবর্তন করে থাকেন। তবে গেল কয়েক বছর কিন্তু এই জেলা থেকে বিপুল পরিমাণ মাছ উৎপাদন বেশি হয়েছে এবং মাছ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু তারা উৎসাহ যেভাবে পেয়েছিলেন, সেই উৎসাহের সরকারি প্রণোদনা বিভিন্ন মাধ্যম থেকে সহযোগিতা নিয়ে কিন্তু তারা মাছ চাষের দিকে ঝুঁকেছিলেন এবং লাভও হচ্ছিল। তবে এখন দরের কারণে কিছুটা তারা ক্ষতির শিকার হচ্ছেন। তো কাজল, এই ছিল নওগাঁর পার্শ্ববর্তী সান্তাহারের বাইপাস আড়ত থেকে মাছের খবর আমার কাছে। নওগাঁ সান্তাহার থেকে মাছের আড়তের সবশেষ খবর জানাচ্ছে সহকর্মী এমআর রকি। ভোরের সময় আরো থাকছে, কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষে দেশে ফিরল বাংলাদেশ। হতাশা নয়, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার লক্ষ্য ফুটবলারদের। রাজশাহীর পাওয়ায় বসেছে পাইকারি সবজির হাট, সরবরাহ বাড়ায় কমেছে সব রকম সবজির দাম। এই মুহূর্তে খড়খড়ি বাজারে আছেন সহকর্মী রাকিবুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। রাকিব। কাজল, আপনাকে ধন্যবাদ। একেবারে কুয়াশাচ্ছন্ন একটা ভোর রাজশাহীতে আজকে, এবং আমরা দেখছি যে খড়খড়ি বাজারে প্রত্যেক দিনের মতোই একেবারে ভোর থেকেই এখানে সবজির হাট বসেছে। এই স্থানীয় যে পবা, দুর্গাপুর এবং মোহনপুর সহ এই আশপাশের যে সমস্ত উপজেলাগুলো আছে সেখানকার কৃষকেরা তারা ভোর হলেই এখানে কিন্তু তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এবং তারই পসরা বসে এখানে। রাজশাহীর ঠিক পবা উপজেলার এই জায়গাটির নামই খড়খড়ি এবং সেখানেই এই পসরাটা প্রত্যেক দিনই বসে এবং সে অনুযায়ী আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে কৃষকরা তাদের ফসল নিয়ে এসেছে এবং এখানে মূলত এই বাজারের যে বৈশিষ্ট্যটি, এখানে পাইকারি দরে কিন্তু আসলে সবজির বেচাকেনা হয় এবং এখানে অন্যান্য জেলা থেকে যারা পাইকাররা আছেন তারা এখানে মূলত সবজি কিনতে আসেন, কারণ এখানে সরাসরি কৃষকের থেকে আসলে এই সবজিটি কিনতে পারেন তারা। এর ছাড়াও যারা কিনা ফেরি করে বিভিন্ন ভ্যানে করে আসলে সবজি বিক্রি করেন শহরের বিভিন্ন প্রান্তে, তারাও কিন্তু এখানে আসেন, যে কম মূল্যে আসলে তারা সবজিটি পাচ্ছেন বলে এখানে আসছেন এবং সহজে খুব ভোরবেলায় তারা কিনে নিয়ে গেলে সকালই আসলে তারা শহর
বিভিন্ন জায়গায় যে চাহিদা থাকে সেই চাহিদাটা তারা মেটাতে পারেন এবং এতে করে তাদের বেশ উপার্জন হয় বলে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে আসলে গেল কয়েক সপ্তাহ থেকেই যেহেতু রাজশাহীর সবজি বাজারগুলোতে সবজির সরবরাহ বেশি এবং মাঠ থেকে কিন্তু এই সবজি অনেক বেশি পরিমাণে উঠছে এবং সেটির বাজারে সে কারণে সরবরাহ বাড়ছে। এই কারণে শীতের শুরুর দিকে আসলে সবজির যে মূল্যটি আসলে কৃষক পেয়েছে সেটি কিন্তু এখন সেই অর্থে পাচ্ছে না এবং প্রত্যেকটি সবজিরই আসলে দাম কমেছে। কিছুক্ষণ আগে আমরা একজন ফুলকপি বিক্রেতার সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে শুরুর দিকে আসলে যে দামটি তারা পেয়েছেন এখন তারা পাচ্ছেন না এবং প্রতি 5 কেজিতে তারা 60 টাকা চাইলেও কিন্তু সেটি আসলে যারা খুচরা বিক্রেতা আছেন বা বাইরের পাইকাররা আছেন তারা সেটি কিনতে চাইছে না। তারা বলছেন যে ঢাকা সহ অন্যান্য বাজারে কিন্তু এখন সবজির বিভিন্ন জায়গা থেকে সরবরাহ বেড়েছে, যার জন্য আসলে দামও কিন্তু আসলে কম এবং এই প্রতিযোগিতাটার কারণে এবং সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু এখন শুরুর যে মূল্যটি তারা পেয়েছিল সেটি আসলে এখন পাচ্ছে না। সেটি বেগুন বা মূলো সহ অন্যান্য যে সমস্ত শীতকালীন সবজি প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে আসলে যদি তারা তাদের এই উৎপাদিত পণ্যগুলো আসলে বিক্রি করতে না পারেন তাহলে তাদের যে উৎপাদন খরচ সেটিও আসলে উঠে আসে না এবং এই কারণেই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়। শুরুতে খানিকটা লাভ হলেও সেটিও আসলে পুষিয়ে নিতে সক্ষম হন না তাদের যে উৎপাদন খরচ সেই ক্ষেত্রে। তবে এখানকার কৃষক এবং স্থানীয় যারা হাট ইজারাদাররা আছেন, হাটের মালিকরা আছেন বা বড় বড় ব্যবসায়ীরা আছেন, প্রতি বছর বা প্রত্যেকটি এই সমস্ত সবজির বছরের পুরোটা সময় জুড়েই যখন তারাকে এই ব্যবসা করেন তারা যেটি বলছেন যে এই সবজি সংরক্ষণের যদি কোনো ব্যবস্থা থাকতো বা এই সবজি যদি বাইরের কোথাও যদি আসলে এক্সপোর্ট করা যেত সেই রকম একটা সুবিধা পেলে তাহলে খুব সহজেই কিন্তু এই সবজির যে মূল্য সেটি কৃষক পেত এবং সেখান থেকে লাভবান হতো তারা। তো রাজশাহীর খড়খড়ি এলাকায় এই যে সবজির হাট এটি প্রত্যেক দিনই বসছে এবং এখান থেকে কিন্তু প্রত্যেক দিন অনেক বেশি পরিমাণে সবজি ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট সহ বিভিন্ন প্রান্তে কিন্তু আসলে চলে যাচ্ছে এবং এর সাথে রাজশাহীর যে খুচরো বাজারগুলো আছে সেটিরও একটি বড় সরবরাহ কিন্তু আসলে এখান থেকেই হয়। তো রাজশাহী খড়খড়ির বাজার থেকে সবজির এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সবজি বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী। বৈশ্বিক করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে বহির্বিশ্বের সাথে স্বাভাবিক যোগাযোগ বন্ধ হয় অস্ট্রেলিয়ার। এ কারণে অনেকটাই পর্যটক শূন্য অস্ট্রেলিয়া। এতে রাজস্ব হারিয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে দেশটির সরকার, সেই সঙ্গে ক্ষতির মুখে ওই খাতের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দা সহ প্রবাসী বাংলাদেশিরাও। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী SM আমিনুর রুবেল। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক অস্ট্রেলিয়া ভ্রমণে আসে। তবে গত বছরের তুলনায় এবছর অস্ট্রেলিয়ায় প্রায় 2.5 মিলিয়ন ভ্রমণ পিপাসু মানুষ কম এসেছে। গত বছর নভেম্বর থেকে প্রায় 3 মাস অস্ট্রেলিয়া পুড়েছে স্মরণকালের ভয়াবহতম দাবানলে। ফেব্রুয়ারিতে দাবানল নিয়ন্ত্রণে এলেও বৈশ্বিক মহামারী করোনার কবলে পড়ে অস্ট্রেলিয়া। মার্চের 27 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বহির্বিশ্বের সাথে বন্ধ করে দেওয়া হয় অস্ট্রেলিয়ার বর্ডার। জুন থেকে সীমিত আকারে আটকে পড়া নাগরিকদের অস্ট্রেলিয়া ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও চলছে। অস্ট্রেলিয়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পৃথিবীর অন্যান্য দেশের করোনা পুরোপুরি না কমা পর্যন্ত অন্তত আগামী বছরের জুলাইয়ের আগে অস্ট্রেলিয়া ভ্রমণে আসতে পারছে না বিদেশিরা। করোনা মহামারীতে গত মার্চ থেকে নিয়মিত ভ্রমণ বন্ধ থাকায় প্রায় 11 বিলিয়ন রাজস্ব হারাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী বছরেও এই ক্ষতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ ফ্লাইটের স্বল্পতা, টিকিটের উচ্চমূল্য ও ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টাইনের বিধিনিষেধের কারণে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে পারছে না। বর্ডার বন্ধ হয়, আমরা যেতে পারছি না। আমরা আসলে মনের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। বাংলাদেশে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দেশবাসীরা রয়েছেন, যাদের জন্য সবসময় চিন্তিত থাকি। বাংলাদেশে করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেই কেবলমাত্র অস্ট্রেলিয়া সরকার ভ্রমণের কড়া বিধিনিষেধ কমিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অন্তত 10 লক্ষ পর্যটক অস্ট্রেলিয়াতে ক্রিসমাসের ছুটি কাটাতে বেড়াতে আসে। আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ থাকায় অস্ট্রেলিয়া এবছর পর্যটক শূন্য। গত বছরও বুশফায়ারের কারণে অস্ট্রেলিয়াতে পর্যটকরা আসতে পারেনি।
এর বিরূপ প্রভাব পড়েছে অর্থনীতিতে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আবারও অবনতির পথে জার্মানির করোনা পরিস্থিতি। এর মধ্যে বড়দিনের প্রস্তুতি নিচ্ছেন জার্মানরা। বিধিনিষেধ মেনে না চললে বড়দিনের পর করোনা আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। বড়দিনের সাজ সব কিন্তু এখন সবখানেই, পুরো জার্মানি কেন ইউরোপের সব দেশেই কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে সামনের বড়দিন এবং তারপরে যে নতুন বছরকে বরণ, সেটির কিন্তু প্রস্তুতি চলছে। করোনা যে কতটা ভয়ঙ্কর, 400-র উপরে মানুষ কিন্তু প্রতিদিনই মৃত্যুবরণ করছে। সেই সাথে এই যে করোনার কারণেও কিন্তু এই যে বড়দিন যে পালন করার একটি বিষয়, সেটি কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু শুরু হয়। মানুষ, সাধারণ মানুষ যারা আছেন, তারা একে অপরের সাথে মিলিত হন, কেনাকাটা করতে যান। এই কেনাকাটার জন্য আসলে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, বিশেষ করে 5 জনের বেশি এক হওয়া যাবে না এবং 2 জনের বেশি আসলে এক হতে গেলে সেখানে বিধিনিষেধ কড়াকড়ির যে আরোপ, সেটি কিন্তু অবশ্যই মেনে চলার জন্য বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন পর্যন্ত যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে এই বড়দিনের এই যে সাজ রব, সেখানে এসে কিন্তু আসলে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। কারণ মানুষ এত করে আসলে বলার পরও যে একজন আরেকজনের সাথে মিলিত হচ্ছে, সেখানে কোনোভাবে আসলে আটকানো যাচ্ছে না। এই মুহূর্তে যে করোনার যে টিকা বায়োএনটেকের যে এবং ফাইজারের সাথে মিলে যে BNT162b2, সেটির প্রয়োগ যে ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু প্রস্তুতি এখনো অনেকটা বাকি রয়ে গেছে। তারপরেও আস্তে আস্তে চলছে। কারণ হচ্ছে আসলে এই টিকার যে কেন্দ্র তৈরি করার ব্যাপারে, এবং সেটি যে আমরা জানতে পারছিলাম যে 70 ডিগ্রি হিমাঙ্কের নিচে যে সেটি যে সংরক্ষণের বিষয়, সেটি কিন্তু খুব সহজ বিষয় নয়। তারপরে আসলে জার্মান সেনাবাহিনীর মধ্য দিয়ে 26টি যে সেন্টার তৈরি করা হচ্ছে, এই 26টি সেন্টারের মধ্য থেকে আসলে প্রতিদিন 18,000 মানুষকে এই টিকা প্রয়োগ করা হবে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিনের মাত্র কয়েকদিন বাকি, তবে ইতালির ব্যস্ততম এয়ারপোর্টগুলোতে এখনও নীরবতা। এদিকে বাংলাদেশ বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের কর্মরত ব্যক্তিদের তথ্যগত ভুলের কারণে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসাধারীরা হয়রানির শিকার হচ্ছেন। এই সমস্যার সমাধান চান ইতালির প্রবাসী বাংলাদেশিরা। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। কোভিড-19 বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা, সবগুলো এয়ারপোর্ট ইউরোপের যেন শুনশান নীরবতা। 1 বছর ধরে কোথাও যাওয়া হয় না, তাই ভেনিসে এসেছি। বিমানবন্দরে সবসময় অনেক লোক দেখে আমরা অভ্যস্ত, কিন্তু এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে শুধু করোনার কারণে। আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি। গত বছর যখন এসেছিলাম, বহু মানুষ ছিল বিমানবন্দরে। আমাদের একটি ফ্লাইটই নামলো। পুরো বিমানবন্দরে সর্বোচ্চ 20 জনকে দেখতে পেলাম। বাংলাদেশে যারা আটকা পড়েছেন, যারা ফ্যামিলি বিষয়ে আটকা পড়েছেন, তারা ফিরতে চাচ্ছেন ইতালিতে, কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে এয়ারলাইন্সগুলোর নিজেদের জানার অভাবে, যথাযথ তথ্য সংগ্রহের অভাবে তারা অনেক বাংলাদেশি যাত্রীকে আটকে দিয়েছেন। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন পারিবারিকভাবে যারা ভিসা পেয়েছেন তারা। এখন থেকে 3 সপ্তাহ আগে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জানিয়েছিলেন, বড়দিন এবং নতুন বছরের আগেই পরিবারগুলোর মিলনে কোনো বাধা থাকবে না। আর সেই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহ থেকে সাধারণ নিয়মাবলী পরিবর্তন করে পরিবারগুলোকে ফিরতে দিতে সম্মত হয়েছেন। শুধু বাংলাদেশি নয়, আরো 16টি দেশের যাদের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ছিলেন, তারাও সহজে প্রবেশ করতে পারছেন ইতালিতে। সহসাই বিশ্ব যোগাযোগ ব্যবস্থার একটা পরিবর্তন আসবে এবং পরিবর্তন আসবে এয়ারপোর্টগুলোর। ইতালি ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কঠোর স্বাস্থ্য সতর্কতার মধ্যে কুয়েতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত 8টা পর্যন্ত। নির্বাচনে অংশ নিয়েছেন 326 জন প্রার্থী, মহিলা প্রার্থী রয়েছেন 29 জন। কুয়েতিরা ভোটের মাধ্যমে 50 জন সংসদ সদস্য নির্বাচিত করবেন। মোট ভোটার সংখ্যা 5,67,694 জন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য নেওয়া হয় নানা ব্যবস্থা। 102টি স্কুলে নেওয়া হচ্ছে ভোট। ভোটদান প্রক্রিয়া চলাকালীন সব ভোট কেন্দ্রের ভোটারদের সুরক্ষার জন্য জীবাণুনাশক সরবরাহ করা হয়। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়। প্রত্যেকের সুরক্ষা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে মেডিকেল ক্লিনিকও বসানো হয়। অবশেষে সমাধানের পথে কাতার সংকট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে
3.5 বছর ধরে চলা অবরোধের ইতি টানার আভাস দিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, সংকট সমাধানে দোহারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সম্প্রতি সৌদি সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। তার ওই সফরে ইসরায়েলকে স্বীকৃতির বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনার খবর উঠে আসলেও এর আড়ালে চলে কাতার সংকট সমাধানের আলোচনা। ওই বৈঠকে দীর্ঘদিন ধরে চলা পারস্য উপসাগরীয় এ সংকটের রাশ টানতে ইঙ্গিত দেয় রিয়াদ। এতদিন পর্দার আড়ালে দেন দরবার চললেও এবার সংকট সমাধানে সরাসরি মুখ খুলল সৌদি আরব। শুক্রবার এক ভার্চুয়াল আলোচনায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার অবরোধ প্রত্যাহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গেল কয়েকদিনের আলোচনায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে, এজন্য কুয়েতকে ধন্যবাদ জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আমরা, আশা করি শিগগিরই এটি দৃশ্যমান হবে। একই আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেয়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধ নিরসনে সবসময় আলোচনাকে প্রাধান্য দিয়ে আসছে দোহা। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্য উপসাগরীয় অঞ্চলে ঐক্যের বিকল্প নেই। এই অপ্রয়োজনীয় সংকট দূর করতে সবার আগে একে অপরের প্রতি বিশ্বাস তৈরি জরুরি। একটি দেশকে বিপদে ফেলে আরেক দেশ কখনোই লাভবান হতে পারে না, সেটি এরই মধ্যে প্রমাণিত হয়েছে। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত দিলেও সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি। 2017 সালের 5 জুন সন্ত্রাসবাদের সমর্থন ও ইরানের সঙ্গে সম্পর্ক রাখায় কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশ, বন্ধ করে দেয় সব ধরনের যোগাযোগ। অবশেষে কুয়েতের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর সংকট সমাধানে আশার আলো দেখছে দোহা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পশ্চিম তীরের ব্যাথলহেমে সাজানো হলো বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি। এর আলোকসজ্জা আর আতশবাজি দেখতে প্রতি বছর 5,000 দর্শনার্থী যোগ দিলেও করোনার কারণে এবছর মাত্র 50 জন সেই সুযোগ পেয়েছেন। এছাড়াও বড়দিনের ধর্মীয় আচার অনুষ্ঠানেও সীমিত সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারবেন। এ যেন আলোর খেলা। রং বেরঙের আলো সেজেছে বিশাল আকারের ক্রিসমাস ট্রি, আর আতশবাজির ঝলকানিতে আলোকিত চারপাশ। পবিত্র বাইবেল মতে যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত পশ্চিম তীরের বেথলেহেমের ক্রিসমাস ট্রি সাজানোর দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করলেও করোনার কারণে এবার ভিন্ন চিত্র। মাত্র 50 জন দর্শনার্থী অনুমতি পেয়েছেন এবার। এছাড়াও বড়দিনের ধর্মীয় আচার অনুষ্ঠানেও সীমিত সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারবেন। এবছরটা খুবই আলাদা, কারণ বড়দিনের উচ্ছ্বাস অন্য বছরের মতো দেখা যাচ্ছে না। এখানে অন্য বছর 5,000-এরও বেশি মানুষ থাকে, সে তুলনায় এ কজন তো কিছুই না। বড়দিনকে ঘিরে হোটেল, শপিং মলে যে ব্যবসা হয় তাতেও এবছর ভাটা পড়েছে। করোনার জেরে গত কয়েক মাস ধরেই পর্যটকদের আগমন বন্ধ। আগে থেকেই পর্যটন ব্যবসায় ধস নামলেও ব্যবসায়ীদের আশা ছিল হয়তো বড়দিনের আগে আবারও লাভের মুখ দেখবেন। তবে করোনা পরিস্থিতির অবনতির কারণে খুব সহজে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ। কাজল আব্দুল্লাহ, তো এখন থেকে কিন্তু ঠিক 6টার দিকে কিন্তু ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের সবকটি ফেরিতে চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে 7টার যে কাটায় 7টা 1 মিনিটের দিকে একটু পরিষ্কার হলে মাঝনদীতে যেটা 4টি ফেরিতে আটকা পড়ে, তার মধ্যে যে খানজাহান আলী যে ফেরি সহ 4টি ফেরি কিন্তু আসলে পাটুরিয়া ঘাটে নঙ্গর করতে সক্ষম হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কুয়াশার মাত্রা আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করায় কিন্তু সম্পূর্ণ ফেরি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনাকে একটু ঘাট এলাকাটা দেখায় যে
কিছুই আসলে দেখা যাচ্ছে না। আমার এখান থেকে মাত্র 10 গজ দূরে কিন্তু ফেরিগুলো দাঁড়িয়ে রয়েছে এবং নঙ্গর করে রয়েছে। তারপরে কিন্তু আসলে কিছুই দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে এই মুহূর্তে কিন্তু আসলে কমপক্ষে 2 শতাধিক পণ্যবাহী ট্রাক পার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, দৌলতদিয়া প্রান্তে কিন্তু আসলে যে কাঁচামালবাহী যে পণ্যগুলো রয়েছে, যেগুলো আসলে উত্তর দক্ষিণ বঙ্গ থেকে ঢাকাগামী যে বাজার ধরে, সেগুলো কিন্তু আসলে আসতে তাদের সময় বেশি লাগছে এবং পার হতে পারছে না। আমাকে ব্যবসায়ীরা জানিয়েছে যে পাটুরিয়া দৌলতদিয়া এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে যে ফেরিগুলো পাটুরিয়া ঘাট এলাকায় নঙ্গর করেছে, তার মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া মোট 13টি ফেরি রয়েছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু যে ফেরিগুলো আসছে তারা কিন্তু নঙ্গর করে এখানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে এই মুহূর্তে 13টি ফেরির মধ্যে সবগুলোই বন্ধ রয়েছে। তবে সেটা কতক্ষণ নাগাদ যাবে বন্ধ থাকবে, সেটা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে আসলে এই ফেরিগুলো যতক্ষণ পর্যন্ত কুয়াশা না কাটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালানো সম্ভব না। মাস্টার যারা স্টুডেন্ট, যারা ফেরি পরিচালনা করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে আমি কথা বলি, তারা বলছে বলে আসলে দুর্ঘটনা এড়ানোর জন্যই তারা কিন্তু ফেরি চলাচল তারা আসলে বন্ধ করে দিয়েছে। এই যে মুহূর্তে যারা ঘাট এলাকায় অপেক্ষা করছে, তাদের সাথে আমি কথা বলছি, তারা বলছে আসলে সময় মতো যে কাজটার জন্য তারা আসলে যাচ্ছেন, তারা কিন্তু এখান থেকে যেতে পারছেন না। তারা কিন্তু এই যে ঘাট এলাকায় অপেক্ষা করছেন। সেই ক্ষেত্রে কিন্তু একটি বিষয় যে সত্য যে সকালের দিকে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাস যারা পরিবহন, এই পরিবহনটা কিন্তু অপেক্ষা মাত্রা এই মুহূর্তে নাই। তবে এই মুহূর্তে ঘাট এলাকায় পাটুরিয়া ঘাট এলাকায় মাত্র 5 থেকে 7টি পরিবহন রয়েছে। তা কিন্তু খুব বড় ধরনের কিন্তু দুর্ভোগটা। তবে এটা যদি দীর্ঘ অবস্থা সৃষ্টি হয় তাহলে কিন্তু দুর্ভোগটা চরম আকার ধারণ করবে। এই ছিল কাজলটা আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়েছে, সে খবর জানাচ্ছেন সহকর্মী ইউসুফের খবর। জয়রথ ধরে রাখার মিশনে মাঠে নামছে অপরাজেয় গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রতিপক্ষ টানা 2 জয় তুলে নেয় মুশফিকের ঢাকা। এ ম্যাচ জিতলেই প্রথম দল হিসেবে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত হবে কর্ণফুলী পাড়ের চট্টগ্রামের। পেসার শরীফুলের দৃষ্টিটাও সেদিকেই। অন্যদিকে এ ম্যাচ জিতে প্রথম লেগে হারার শোধ নেয়ার লক্ষ্য ঢাকার। মিরপুরে ম্যাচটি মাঠে গড়াবে রোববার দুপুর 1:30টায়। অনুশীলনে উদ্যমী চট্টগ্রাম, দেখে কে বলবে টানা জয়ে এই দলটা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। খুলনার রাজশাহী, ঢাকা, বরিশাল প্রথম লেগে সবাই ধরাশায়ী হয়েছে তাদের কাছে, তবুও নেই ক্লান্তি। তারুণ্যে গড়া গাজী গ্রুপ চট্টগ্রামের বড় শক্তি টিম এফোর্ট। সৌম্য, লিটন, মিথুন, মুস্তাফিজ সবাই জ্বলে উঠছেন দলের প্রয়োজনেই। ডাগআউটে মাস্টার মাইন্ড কোচ সালাউদ্দিন, তবুও মাটিতেই পা তরুণ তুর্কি শরীফুলের। টোটকা নিচ্ছেন মুস্তাফিজের কাছ থেকে। নতুন বলে বোলিং করা খুব এনজয় করতেছি, কারণ সব পেস বোলাররাই চায় যে নতুন বলে বোলিং করতে, কারণ পেস বোলাররা অ্যাটাকিং বোলিং করতে পছন্দ করে। তো মুস্তাফিজ ভাইয়ের সাথে বোলিং করে খুব এনজয় করতেছি, কারণ উনি সবসময়ই প্রতি ওভারে যাওয়ার আগে বা বলের আগে ভালো অ্যাডভাইস দিয়ে থাকে, বা ম্যাচের পরে জিজ্ঞাসা করি যে সিচুয়েশন কেমন, যদি ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কীভাবে বল করতে হবে, উনি সব কিছু অ্যাডভাইস দেয় সুন্দর করে। ঢাকার বিপক্ষে প্রথম দেখায় 9 উইকেটে জিতেছিল চট্টগ্রাম। সে ম্যাচে পেসাররা নিয়েছিল 5 উইকেট, শরীফুল 2টা। তাই তো এ ম্যাচেও আলাদা স্পটলাইট থাকবে সিমারদের ওপরই। শরীফুল বললেন দায়িত্ব কাঁধে নিয়ে শিখে গেছেন তিনিও। সবসময় বোলিং লাইন আপের জন্য চ্যালেঞ্জিং থাকে টি20 খেলায়, তো পজিটিভভাবে নিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু করবো আমরা সবাই। এগ্রেসিভ ভাবটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, উইকেটটা পেস বোলার হেল্প করে। দেখেন সব টিমের পেস বোলাররা খুব ভালো বোলিং করতেছে। মাইন্ড সেট আপ থাকে ডট বল করা, রান চেক দেওয়া। টি20 খেলায় যত ডট বল করবো তত ইনশাল্লাহ টিমের জন্য ভালো কিছু হবে। অন্যদিকে টানা 3 হারের পর 2 জয়ে ফর্মে ফেরার ইঙ্গিত ঢাকারও। ব্যাটে রান ফিরলেও প্রত্যাশা মেটাতে ব্যর্থ মুশফিক, তবে শেষ ম্যাচে ব্যাটে ঝলক দেখিয়েছেন আকবর। রুবেল, ইয়াসির আলীরাও ইঙ্গিত দিচ্ছেন ভালো শুরুরই। সেই সঙ্গে এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের 2 ওঠার সুযোগ থাকবে ঢাকার সামনে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু টি20 কাপের আরেক ম্যাচে সাকিব মাহমুদুল্লাহর জেমকন খুলনার মুখোমুখি হবে মিনিস্টার রাজশাহী। পেসার শফিউল চোট পাওয়ায় খুলনার স্কোয়াডে ডাক পাওয়া খালেদ আহমেদ চান সামর্থ্যের সেরাটা দিতে। অন্যদিকে হারের বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে চায় মিনিস্টার রাজশাহী।
মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। তারকা সমৃদ্ধ জেমকন খুলনা হার জিতের দোলাচলে টুর্নামেন্ট পার করছে। যে টিমে সাকিব মাহমুদুল্লাহর মতো অলরাউন্ডার আছে তাদের কাছে তো টিম ম্যানেজমেন্টের প্রত্যাশাটাও থাকে আকাশচুম্বী। যদিও এ পর্যন্ত এই 2 তারকা অলরাউন্ডার নিজেদের নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেননি। তবে জাকির, আরিফুল, হাসান মাহমুদরা সামর্থ্যের প্রমাণ দিয়ে দলের জয় রাখছেন ভূমিকা। এ পর্যন্ত 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ জেমকন খুলনা। সবশেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে কিছুটা নির্ভার খুলনা। এবার রূপসাপাড়ের দলটির প্রতিপক্ষ মিনিস্টার রাজশাহী। ম্যাচকে সামনে রেখে মাহমুদুল্লাহর দল অনুশীলনের মঞ্চে বেশ সিরিয়াস। তবে ইনজুরির কারণে ছিটকে পড়ায় পেসার শফিউলের জায়গায় স্কোয়াডে ডাক পাওয়ায় আরেক পেসার খালেদ আহমেদের প্রত্যাশাটা এমন। সমানই খেলতে হবে, তো সমানই, দুইটাই সমান। আসছি যে এখানে আলহামদুলিল্লাহ, যে এখন যদি আমি সুযোগ পাই ম্যাচে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো। আমার মনে হয় আমি আগে যেরকম ছিলাম এর থেকে বেটার এখন। এদিকে হারের বৃত্ত থেকে যেন বেরোতেই পারছে না মিনিস্টার রাজশাহী। দলের ব্যাটসম্যানদের তুলনায় বোলাররা নিজেদের হারিয়ে খুঁজছেন। সবশেষ 2 ম্যাচে ঢাকা ও চট্টগ্রামের কাছে হেরে ব্যাকফুটে শান্ত বাহিনী। তারপরও ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায় আশরাফুল, ফরহাদ রেজারা। 3টা ম্যাচ আছে, সেখানে আমার মনে হয় যে জেতার ক্ষেত্রে এই বোলিং ভূমিকাটা আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সো মাশরাফিকে স্বাভাবিকভাবে আমরা চাচ্ছি এবং আমরা কিন্তু আগেও বলেছি সময় যখন হবে তখন আমরা সিদ্ধান্তটা জানাবো। এখনও ক্রিকেট খেলছে বা তার ফিউচার রয়েছে, আরও চিন্তা করছে সে, সো তার জায়গা থেকে সে চেষ্টা করেই যাবে। 2 দলেরই এখনও বাকি 3টি করে ম্যাচ, তাই তো পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এবার জয় পেতে বদ্ধপরিকর খুলনা ও রাজশাহী। দীপু, সময় সংবাদ। মাঠে শিশু কিশোর কিশোরীদের ক্রিকেট অনুশীলন চলছে, সেখানে আছেন রিপোর্টার হারুন রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ, এই মাঠই আসলে ময়মনসিংহের ক্রিকেটের প্রাণ। এখান থেকেই জাতীয় দলের অনেক ক্রিকেটার তৈরি হয়েছে এই মাঠ থেকেই, এবং এই মাঠেই এই ময়মনসিংহ অঞ্চলের যারা ক্রিকেটার হতে চায় বা এখান থেকে যারা ক্রিকেটার হয়েছে তাদের ক্রিকেটের হাতে করিও হয় এই সার্কিট হাউস মাঠ থেকেই। এবং এখানে বেশ কিছু ক্রিকেট একাডেমি আছে যারা এই সার্কিট হাউস মাঠে তাদের ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম বা পরিচালনা করে থাকে। এই যে ভোর থেকেই, অর্থাৎ এখন তো শীতের সময়, এই শীতের সময়ে কুয়াশা বেশ প্রভাব আছে এবং এই শীতের সময়েও আসলে ভোর থেকেই এখানে ক্রিকেটের যে অনুশীলন সেটি শুরু হয়ে থাকে। অর্থাৎ এই ক্রিকেট একাডেমিতে ময়মনসিংহের আমরা জানি যে এখানে 9টি ক্রিকেট একাডেমি আছে। এই 9টি ক্রিকেট একাডেমির যারা ক্রিকেটার হতে চায় বা ক্রিকেটার হওয়ার জন্য যাদের প্রবল ইচ্ছা শক্তি আছে তারা এখানে আসে এবং প্রতিনিয়ত যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হয়ে থাকে। আমরা এখন যে দর্শক আপনারা যাদের কার্যক্রম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে মোহামেডান ক্রিকেট একাডেমি আছে, সেই ক্রিকেট একাডেমির যে কার্যক্রম সেটি এখানে পরিচালিত হচ্ছে। আমরা খুব ভোরেই এই জায়গাটিতে এসেছি এবং এসে দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে, ময়মনসিংহ নগরী এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে যারা ক্রিকেটার হতে চায়, শিশু কিশোর কিশোরী, তারা এখানে চলে আসছে এবং তাদের যে কার্যক্রম সেটি করছে এবং কোচের তত্ত্বাবধানে ওয়ার্ম আপ শেষে তাদের যে ক্রিকেট খেলার যে দক্ষতা অর্জন করার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই তারা এখানে রপ্ত করার চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে যারা ক্রিকেট প্রশিক্ষক আছেন তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার যে মোহামেডান ক্রিকেট একাডেমির যিনি প্রধান কোচ গোলাম কিবরিয়া তার সাথে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো এখানে ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং ময়মনসিংহ নগরী এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে শিশু কিশোরীরা আসে তাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য। তো আপনারা এই প্রশিক্ষণ কার্যক্রম চালাতে গিয়ে আসলে এখানে সুযোগ সুবিধা কতটুকু পাচ্ছেন বা আপনাদের যে ছেলে মেয়েরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে তাদের মানে প্রতিভা কেমন দেখছেন বা তাদের ভবিষ্যৎ কি? আসলে সুযোগ সুবিধা তেমন আমরা পাই না। আমাদের অনেকে প্রতিভাবান ছেলে আছে, আমরা জায়গার জন্য আমরা প্লেস ভালো না, আমরা তেমন সুযোগ সুবিধা পাই না, এই জন্য প্রতিভা ভালো করে আমরা সুযোগ করতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যাতে এটা আরও ভালো করা যায়। কেউ প্রভাবশালী যদি আসে বা সরকারিভাবে আমাদের সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা আরও সুন্দরভাবে করতে পারবো। আর এমনিতে তো ময়মনসিংহে ক্রিকেট লিগ নিয়মিত হচ্ছে না, যদিও করোনার আগে শুরু হয়েছিল, করোনার কারণে বন্ধ হয়ে গেছে। এই ক্রিকেট লিগ বা বিভিন্ন টুর্নামেন্ট না হওয়া বা ন্যাশনাল ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের টিম না থাকার কারণে কি এই প্রতিভা বা এখানের ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে না, কি মনে হয়? অবশ্যই রেগুলার খেলাধুলা হলে এটা তো প্রতিভা অবশ্যই সুপ্ত হয়ে যায়। যদি আমরা রেগুলার খেলাধুলা হয়, রেগুলার লিগ হয়, তাহলে যদি বিভাগীয় কোনো টিম হয় তাহলে উৎসাহ, বাচ্চাদের উৎসাহ জাগে, আবার খেলার জন্য সুযোগ পায়, এই আর কি।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মোহামেডান ক্রিকেট একাডেমির প্রধান কোচ গোলাম কিবরিয়া তারার সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এখানে প্রচুর ছেলেমেয়েরা এই মাঠে প্রশিক্ষণ নিয়ে থাকে, কিন্তু এখানে ক্রিকেট প্রশিক্ষণের যে সুযোগ সুবিধা, পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে তাদের সমস্যায় পড়তে হয়। কিন্তু এই সীমিত সমস্যার এই যে সীমিত সুযোগ সুবিধার মধ্য দিয়েই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং এখানে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে আছে যারা এই ভবিষ্যতে ক্রিকেটার হওয়ার জন্য যে যোগ্যতা বা তাদের যে মেধার দরকার তা আছে এবং তারা সেটিকেই ঝালিয়ে দেওয়ার জন্য এই ক্রিকেট প্রশিক্ষণ বা যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন এবং তারা আশা করছেন যে এই মাঠ থেকে খেলে যেমন সাইফুল, সানোয়ার, জাকির তৈরি হয়েছে, বর্তমানের মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত যেমন দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় ক্রিকেট আঙ্গন, সেই রকম ক্রিকেটার এখান থেকেও তৈরি হবে বলে তারা আশা করছেন এবং এই জন্য তিনি সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার আশা করেছেন যেন সরকারি বেসরকারি উদ্যোগে যদি এই প্রশিক্ষণ কার্যক্রম বা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এগিয়ে আসা যায় তাহলে তাদের যে উদ্দেশ্য বা যে উদ্দেশ্যে এখানে তারা ক্রিকেটটা শুরু করেছে সেটি সম্ভব হবে। আমরা একটু কথা বলতে চাই এখানে আরেকজন ক্রিকেটারের সাথে যিনি প্রতিনিয়ত এখানে প্রশিক্ষণ নিয়ে থাকেন বা অনুশীলন করে থাকেন। তো এখানে আসলে প্র্যাকটিসের কেমন সুযোগ সুবিধা বা আপনার লক্ষ্যটা কি? জি, ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম। আমি অনেক দিন ধরে মোহামেডান স্পোর্ট একাডেমিতে খেলতেছি। যে ইচ্ছা আছে মানে বড় পর্যায়ে খেলা, বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে খেলা, এই স্বপ্ন আমার। আর আমাদের এখানে তেমন একটা সুযোগ সুবিধা নেই, কারণ আমাদের গ্রাউন্ড দুইটা, আর একটাতে মানে অলওয়েজ আমরা খেলতে পারি না, আমাদের এখানে খেলতে হয় অলওয়েজ। এই পিচটা তেমন সুবিধার না, আর আমাদের ওই কনক্রিটে খেলতে হয়। কনক্রিটে খেলা আর টার্পে খেলা অনেক পার্থক্য, আর আমাদের গ্রাউন্ডটা ওরকম মানে সলিড না, মানে ক্রিকেট খেলার উপযোগী না। তাছাড়া ফুটবলার আর বাইরের দর্শনার্থী আর গরু মানে গৃহপালিত পশুর জন্য সমস্যা তো আছেই। সব মিলে মানে মোটামুটি চলছে আর কি। মানে আমরা চেষ্টা করছি, আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন মানে ভবিষ্যতে ভালো কিছু করা যায় এমন কিছু। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রিকেটারের সাথে যিনি এখান থেকে ক্রিকেট খেলেন এবং মোহামেডানের হয়ে যে ময়মনসিংহের যে লিগ, সেই লিগেও তিনি প্রতিনিধিত্ব করে থাকেন। তিনি যেটি বলছিলেন যে এখানের আউটফিল্ড এই মাঠের অনেক খারাপ এবং যে পিচ আছে সেই পিচটিও মানে উপযোগী নয় এবং তারা যে পিচ বা যে অন্যান্য যে সুযোগ সুবিধা পান সেটি তারা আসলে পর্যাপ্ত না। তো ক্রিকেটারদের আরও বেশি ক্রিকেটার হয়ে ওঠা বা তাদেরকে দক্ষ করে তোলার জন্যে এখানে মাঠ নির্দিষ্ট করা দরকার এবং মাঠের আউটফিল্ড ভালো করা দরকার এবং পিচগুলো ভালো করা দরকার বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে সার্কিট হাউস মাঠ থেকে ক্রিকেট অনুশীলনের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে যোগাযোগ করছিলেন আমাদের সাথে সব মিলিয়ে আমাদের সহকর্মী হারুনুর রশিদ। বিজয়ের মাস উপলক্ষে কোয়াব মৌলভীবাজারের আয়োজনে আগামীকাল শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি ক্রিকেট কাপ। গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মৌলভীবাজার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় কোয়াব সভাপতি বিমানকান্তি ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অনেকে। করোনাকালে জেলার খেলাধুলা ঝিমিয়ে পড়েছে। কোনো খেলার মাঠ না গড়ানোর ফলে জেলার প্রতিভাবান খেলোয়াড়রা প্রতিভা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। এ থেকে উত্তরণের আশায় স্বাস্থ্যবিধি মেনে জেলার ৮ দল নিয়ে 50 ওভারের নক আউট পদ্ধতিতে হবে টুর্নামেন্ট। বিজয়ের মাসের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান নামে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর আশপাশ। পাখির জলকেলি, ডানা ঝাপটানো উড়াউড়ির সাথে কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর। তবে অবৈধ বালু তোলার ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে অনেক পাখি ভয়ে নামতে পারছে না নদীতে। অবশ্য জেলা প্রশাসন বলছে পরিযায়ী পাখি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। শীতের সাথে সাথে অতিথি পাখি দল বেঁধে নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে। পানিতে লুকোচুরির খেলা, সে সাথে কিচিরমিচির শব্দে নিজেদের মাঝে ভাব বিনিময়, কখনো ডানা মেলে আকাশে উড়াউড়ি। হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। স্রোতহীন নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতে থাকছে এসব পরিযায়ী পাখি। পানকড়ি, রাঙামারি, ছোট সরালি ও বালিহাঁস নামক পরিযায়ী পাখি বেশি দেখা মিলছে এখানে।
শীত শুরুতেই এসব অতিথি পাখির জলকেলি ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ মুগ্ধ দর্শনার্থীরা। পাখিদের কিচিরমিচির কলতান গ্রামের লোকজনের সাথে একটা মিতালি হয়েছে, মানুষও খুব আপন করে নিয়েছে এই পাখিদেরকে। এখানে 6 থেকে 8 মাস পূর্ণভাবে পাখি থাকে। অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই নদীর বাঁধের গাছে কলস ঝুলানো ও নদীতে পাখি বসার ব্যবস্থা করেছে একদল তরুণ। তবে নদী থেকে বালু তোলার অবৈধ ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে ভীত অতিথি পাখিরা। পাখির শব্দে আমাদের খুব ভালো লাগে। আমরা প্রতি বছরই এখানে অভয়াশ্রম তৈরি করে থাকি। পাখির অবস্থানের কারণে ড্রেজারগুলো যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়, এই জন্যে আমি অনুরোধ জানাবো। পাখির অবাধ বিচরণ নিশ্চিত সহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। কেউ পাখিকে ডিস্টার্ব না করে, কোনো শব্দের কারণে যাতে পাখিদের ডিস্টার্ব না হয়, এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমরা একটা মহাদেবপুরের বালুমহলের ইয়েটা সংশোধন করেছি, যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। এসব পাখি দিন শেষে বাঁধের পাশের গাছে আশ্রয় নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরো দমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানো রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। সীমান্ত সুরক্ষায় বিজিবির উন্নয়নে কাজ করছে সরকার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশ। এবং ভাষান্তরের সুযোগ সুবিধা পেয়ে খুশি আশ্রিত রোহিঙ্গারা। চান স্বজনরাও আসুক টেকনাফ উখিয়া থেকে। অনেকেই করেছেন নিবন্ধন। এই ছিল ভোরের সময়। সঙ্গেই থাকুন সময়।